প্রিমিয়ার ব্যাংকে আওয়ামী লীগ নেতা ইকবালের পরিবারের হাজার কোটি টাকার অনিয়ম, খেলাপি ঋণে বিপর্যস্ত প্রতিষ্ঠানটি। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে ঢাকায় আইএমএফ প্রতিনিধিরা, সাবেক স্পিকারের মৃত্যুতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল। মার্কিন বাজারে পোশাক রপ্তানির শীর্ষস্থান হারালো চীন, উঠে আসলো ভিয়েতনাম, দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক কাঁচা বাজার, ক্রেতা সংকট, সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি দামের অভিযোগ। এবং আদালতের আদেশের পরও চট্টগ্রাম বন্দরে পণ্য ছাড় করছে না কাস্টমস, আমদানিকারকদের অতিরিক্ত খরচ 22 লাখ টাকার বেশি। স্বাগত, শুরু করছি স্টার বিজ টুডে, সঙ্গে আছি তামসিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জে ভুয়া ঋণ তৈরির অভিযোগের পর প্রিমিয়ার ব্যাংকে হাসিনা আমলে হওয়া আরও অনিয়ম বেরিয়ে আসছে। নতুন পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা HBM ইকবাল পরিবারের হাজার কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। এ বিষয়ে চিঠিও দেয়া হয়েছে দুদকে, হয়েছে একাধিক মামলাও। অনিয়ম ধকলে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে এখন 10,000 কোটি টাকা ছাড়িয়েছে। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। দ্বিতীয় প্রজন্মের বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক ঘিরে হাসিনা আমলে হওয়া নানা অনিয়মের অভিযোগ বেরিয়ে আসছে। ভুয়া ঋণ তৈরি, অর্থ পাচার, CSR ও ভবন ভাড়ার নামে অর্থ আত্মসাৎ এবং কেনাকাটার নামে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এর সবকিছুই ঘটেছে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডাক্তার HBM ইকবালের সময়। 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে 2025 সাল পর্যন্ত টানা 26 বছর তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। ওই সময়ে ইকবাল পরিবারের নিয়ন্ত্রণে ছিল প্রিমিয়ার ব্যাংক। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালের জানুয়ারি মাসে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান ইকবাল। পরে ওই পদে বসেন তার ছেলে ইমরান ইকবাল। তবে 2025 সালের আগস্টে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদ দায়িত্ব নেয়ার পর ব্যাংকটির রন্ধ্রে রন্ধ্রে খুঁজে পেয়েছে ইকবাল পরিবারের অনিয়ম। অন্যান্য ব্যাংকে ঋণ খেলাপিরা, যারা ঋণ নিয়ে যাচ্ছেন, ঋণ খেলাপি মানে ইচ্ছা করে খেলাপি হয়েছেন, ঋণ নিয়ে টাকাটা মেরে দিবেন এই চিন্তা করেই তারা ঋণ হয়েছে। কিন্তু প্রিমিয়ার ব্যাংকে যেটা হয়েছে সেটা যে যিনি চেয়ারম্যান, যিনি মালিক, তিনি টাকাগুলি সরিয়েছেন বুদ্ধি করে, মানে বিভিন্ন রকম ট্রিক্সে, বিভিন্ন রকম চালাকি করে টাকাগুলি নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখায় 43টি প্রতিষ্ঠানের নামে ভুয়া রপ্তানি আদেশ দেখিয়ে 3,081 কোটি টাকার অনিয়ম করেছে। এছাড়া রাজধানীর বনানীতে নিজের মালিকানাধীন ইকবাল সেন্টার প্রিমিয়ার ব্যাংকের কাছে ভাড়া দিয়ে 600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলাও হয়েছে। এমনকি CSR তহবিল থেকে 34 কোটি টাকা আত্মসাৎ করে স্ত্রী ও বাবার নামে গড়া প্রতিষ্ঠানে সরিয়েছেন ইকবাল। যেমন সাইফুজ্জামান ওনার চুরি আমরা জানি, এস আলমের চুরি আমরা জানি, নজরুলের চুরি আমরা জানি, কিন্তু ইকবাল সাহেবের মানে চুরিটা বড় অদ্ভুত। ওই রিপোর্টের মধ্যে যেগুলি আসছে অনিয়ম, দেখা গেল এখানে অনেকগুলো ভেন্ডর আছে, প্রায় 110 জন না 20 জন ভেন্ডর। ওই ভেন্ডরদের সঙ্গে যে ডিলগুলি হইতো, ডিলে ধরেন একটা বিল হইলো 2 কোটি টাকা, উনি ওই সেইটাকে 20 কোটি টাকা বানায় 18 কোটি নিয়ে যেতেন, ওই 2 কোটি ওদেরকে দিতেন। নতুন পর্ষদ এরই মধ্যে অনিয়মের ফরেনসিক অডিটের বিস্তারিত জানিয়ে দুদকে একাধিক চিঠি দিয়েছে, যেখানে অভ্যন্তরীণ কেনাকাটার নামে প্রায় 1,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আমাদেরকে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন দেয় যে ওই ব্যাংকের অনেক অনিয়ম আছে, বেনিয়ম আছে, এগুলি আপনারা একুয়ার করেন, ফরেনসিক করেন। তো আমরা 5টা ফার্মকে ফরেনসিক করার জন্য, আমরা 6টা ফার্মকে আমরা ফরেনসিক করার জন্য আমরা টেন্ডার দিয়ে, ভালো কারা দেশি বিদেশি, তো আমরা বিদেশির মধ্যে আর্নেস্ট ইয়ং আর বাকি 5টা দেশি, এই আমরা 6টা ফার্মকে আমরা এই দুর্নীতি বা অনিয়ম তদন্ত করার জন্য তাদেরকে রিপোর্ট দিতে বলি। তো এনারা রিপোর্ট বার করার পরে আমরা হতবাক যে আপনি যা বললেন এই সব জবাবগুলি আমরা পেয়ে গেলাম, যে প্রত্যেকটা রিপোর্টই অসম্ভব রকমের অনিয়ম, চুরি এবং মানে অদ্ভুত রকম সব ঘটনা ধরা পড়লো আর কি। এত সব অনিয়মের ধকল সইতে না পেরে ব্যাংকটির খেলাপি ঋণের হার বাড়ছে হু হু করে।
আগে সেগুলো লুকিয়ে রাখলেও এখন তা বেরিয়ে আসছে। 2021 সালে যেখানে মোট ঋণের মাত্র 2.5% ছিল খেলাপি, 2025 সালে তা বেড়ে হয়েছে 31% বা 10,389 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আজ আমরা ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। একজন আমন্ত্রিত অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্য খবরে। আইএমএফ এর আগের ঋণ কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের যে ঋণ কর্মসূচি নিয়েছিল তা জনগণের স্বার্থ সুরক্ষা করা হয়নি। অর্থমন্ত্রী বলেন, আইএমএফে আগের কিস্তির টাকা পাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। এ সময় তিনি জানান, দেশে বিনিয়োগ বাড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজার কারণে অর্থমন্ত্রীর সঙ্গে আজ আইএমএফের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। আগামীকাল বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিষয়টা নতুন প্রোগ্রাম, আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলে যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি না। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে নতুন কর্মসূচি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আসে আন্তর্জাতিক এই সংস্থার প্রতিনিধি দল। নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য 400 থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে সরকার। রাজনৈতিক পালাবদল, অর্থনীতির নীতিগত কাঠামো পরিবর্তন, বৈশ্বিক অনিশ্চয়তা ও নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কিছু সংস্কার নির্ধারিত সময়ে বাস্তবায়ন সম্ভব হয়নি, যা নতুন করে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। মার্কিন বাজারে পোশাক রপ্তানির শীর্ষস্থান হারিয়ে এবার বাংলাদেশের পরে অবস্থান করছে চীন। চলতি বছরের প্রথম 5 মাসে দেশটি তৃতীয় অবস্থানে চলে গেছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, আর তৃতীয় থেকে শীর্ষে চলে গেছে ভিয়েতনাম। মূলত ট্রাম্পের উচ্চ শুল্ক চাপের ফলে এমন পরিস্থিতিতে পড়েছে চীন। এর প্রভাবে দেশটি থেকে চলে যাওয়া ক্রয়াদেশগুলো ধরতে পারছে না বাংলাদেশ। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। এর প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজার। ট্রাম্পের শুল্ক চাপে চলতি বছরের জানুয়ারি থেকে মে এই 5 মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থান হারিয়েছে চীন। সেই স্থান দখল করে নিয়েছে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম, আর বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সার পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গেল বছরের একই সময়ের তুলনায় কমলেও বাংলাদেশ রয়েছে আশানুরূপ অবস্থানে। কিন্তু চীনের রপ্তানি নেমে এসেছে $280 কোটি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রে এই দুই দেশের পোশাক রপ্তানি বেড়েছে। উল্টোদিকে কমেছে ভারত ও পাকিস্তানের। চাহিদা কম থাকার পরও যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাকের রপ্তানি মূল্য কিছুটা স্থিতিশীল ছিল। ক্রয়াদেশ ধরে রাখতে রপ্তানিকারকরা খুব একটা দাম বাড়াননি। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী 2024 সালে $165 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে শীর্ষে ছিল চীন। দেশটির তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 0.30%। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এ সময় $38 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে। উৎপাদনশীলতা বাড়াতে হবে, এইটাই সবচেয়ে বড় শক্তি হতে পারে বাংলাদেশে, এবং সেটার জন্য আসলে ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এর কাজগুলো করতে হবে, এবং এখানে সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব সেটা বাড়াতে হবে। মানে এই মুহূর্তে আমাদের যে শ্রমিকের যে পরিমাণে পণ্য একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন করেন, তার চাইতে অনেক বেশি পণ্য উৎপাদন করে কিন্তু একই সময়ে ভিয়েতনামের একজন শ্রমিক। তো চীনে সেটা আরো বেশি। তো সুতরাং এই জায়গাতে আমাদের একটা কিন্তু দৃশ্যমান উন্নতি করতে হবে। তো উৎপাদনশীলতা বাড়াতে পারলে তখন কিন্তু আমরা এই যে শুল্কের চাপ সেটা কিছুটা মোকাবেলা করতে পারবো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির বাজারে ভিয়েতনামের পণ্য রপ্তানিতে 20% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের জন্য এ হার 35%। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক হারে ছাড় না পেলে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।
টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ সংকট না থাকলেও কিছু পণ্যের দাম কিছুটা বাড়তি, তবে বাজারে ক্রেতার উপস্থিতি একদমই কম। টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ এলাকায় তলিয়ে গেছে পানিতে। এমন পরিস্থিতিতে বাজার অনেকটাই ক্রেতাশূন্য। বিক্রেতারা বলছেন, বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি ও অন্যান্য পণ্য রাজধানীতে পৌঁছাচ্ছে। সরবরাহে বড় ধরনের সংকট না থাকলেও ক্রেতা কম থাকায় আশানুরূপ বিক্রি হচ্ছে না। মানে নামেও না, আর কাছে আসতেও পারো না, আর প্রত্যেকটা দিন হিসেবে লসে আছে। আর মাস না আসলে বেচমুখার কাছে পানির কারণে আমাদের সবার বেচা কিনা একবার বন্ধ হয়ে গেছে। কাস্টমার আসতে না পারলে ব্যবসা কার কাছে করবেন? অনেক সময় যেমন বৃষ্টি হলে বেশি হয়ে যায়। এখন তো পটল 40 বলতেছে, ভেন্ডি 40, 100 হলেও তো নিতে হইতো। অন্যদিকে যারা প্রয়োজনের তাগিদে বাজারে আসছেন তাদেরও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নোংরা পানি মারিয়ে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। কারণ বাজারটা প্রায় হাঁটু পানি হয়ে যায়, যে বাজার করতে আমাদের অনেক সমস্যা। ওয়াশরুমের পানি মনে করেন যে এই বাজারে পাবলিক টয়লেট আছে, টয়লেটে ওয়াশরুমের পানিটা নিয়ে বের হচ্ছে, পাবলিকের রোগ জীবাণু বাড়ছে, সিটি কর্পোরেশনের উদ্যোগ নেই। ব্যবসায়ীদের দাবি, বাজারে জলাবদ্ধতার সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কেউ পরিষ্কার করে না, কোনো সিটি কর্পোরেশনের লোক এখানে আসা হয় না, দেখো না। কাস্টমার আসতে পারে না, দোকানদাররা ঠিক মতো বেচা কিনা করতে পারে না, অনেক ঝামেলা। টানা বৃষ্টি অব্যাহত থাকলে অনেক নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, গতকাল রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বলতে গেলে ক্রেতা সমাগম কারওয়ান বাজারে কম ছিল। এখন কেমন দেখছেন, বৃষ্টিটা কমেছে কিনা এবং বিক্রি কিনা বা বেচা কিনাটা বেড়েছে কিনা এবং বিক্রেতারা কি বলছেন? শুধু গতকাল রাত থেকেই টানা বৃষ্টি নয়, আমরা শহর জুড়ে এবং পুরো দেশ জুড়েই দেখছি যে গত কয়েকদিন ধরেই আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং রাজধানীর অন্যান্য অঞ্চলে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির কারণে যেভাবে বন্যা প্লাবিত বা তলিয়ে গেছে বিভিন্ন জায়গায়, সেই জায়গার কিছুটা প্রভাব হলো, বেশ কিছু প্রভাব কিন্তু আমরা রাজধানীর কাঁচা বাজারে দেখতে পেরেছি। বিশেষ করে গতকালকে রাত থেকে যেই বৃষ্টি হচ্ছিল সেই কারণে রাজধানীর যে সবচেয়ে ব্যস্তবহুল যে বাজার, যে কারওয়ান বাজার, সেই কারওয়ান বাজারে আমরা দেখেছি যে যেখানে সব সময় রাস্তার দুধারেই হচ্ছে ডালা সাজিয়ে, বিভিন্ন সবজির ডালা সাজিয়ে বিক্রেতারা বসে থাকেন, সেখানে আজকে এই ব্যস্ত সময়, এই বিকেল সময় যেখানে ব্যস্ত থাকেন, সেখানে এখনও দেখা যাচ্ছে যে আসলে বেশিরভাগ দোকানই আসলে বন্ধ দেখা যাচ্ছে। তার মূল একটি কারণ হচ্ছে যে পানি অনেকটাই বেড়ে গেছে এবং যেখানে আসলে ডালা সাজিয়ে বসার সুযোগ নেই। তবে যারা দু একজন হয়তো ডালা সাজিয়ে বসেছেন, কিন্তু পানির কারণে আসলে ক্রেতা সমাগম একেবারেই নেই বললেই চলে। বিশেষ করে যারা পানির মধ্যে বসেছেন তাদের দোকানগুলো একেবারেই ফাঁকা সময় কাটছে। এছাড়া একটু শুকনো জায়গায় বা যেখানে পানি কম, যেসব জায়গায় আসলে সবজি বা অন্যান্য শাক সবজি নিয়ে বসেছেন, সেখানে ক্রেতা সমাগম দু একজন দেখা গেল। দাম কিন্তু আবার খুব এই কয়েকদিন টানা বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে বিক্রেতারা যেটা বলছেন যে আসলে প্রথমত হচ্ছে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষেতগুলো রয়েছে, সেখানে বৃষ্টির কারণে এক হচ্ছে কৃষকরা তাদের সবজি সংগ্রহ করতে পারছেন না, আবার সেই সবজিগুলো ঢাকা পর্যন্ত ঠিক সময় মতো পৌঁছাচ্ছে না। তো যে কারণে হচ্ছে যে সবজি, সব ধরনের সবজি এই বাজারে থাকলেও আসলে সরবরাহ যে চাহিদা থাকে, সেই চাহিদার বিপরীতে কম দেখা যাচ্ছে। যে কারণে আসলে অন্যান্য সময়ের তুলনায় এই টানা বৃষ্টিতে সব ধরনের সবজিতে কেজি প্রতি প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি চাওয়া হচ্ছে খুচরা পর্যায়ে। এছাড়া পাইকারি পর্যায়ে যেটা বলা হচ্ছে যে অনেকে চাহিদা অনুযায়ী এই যেই সবজি নিয়ে থাকেন বিক্রেতারা, তার বিপরীতে তারা প্রায় অর্ধেক, তাদের চাহিদার বিপরীতে অর্ধেক তারা পাচ্ছেন, যে কারণে তাদেরকেও আসলে বাড়তি দামে সেসব সবজি নিতে হচ্ছে। যে কারণে এই বৃষ্টির কারণে আসলে সবজি সংগ্রহ থেকে শুরু করে বাজারের বিক্রেতা পর্যন্ত একটি বড় ধরনের দাম এবং সরবরাহের যে প্রভাব পড়েছে, এতে যে ক্রেতারা রয়েছেন তারাও আসলে কিছুটা বৃষ্টির কারণে বাজারে কম আসলো। যে কজনই আসছেন তারা আসলে অসন্তুষ্ট প্রকাশ করেছেন সবজির দাম নিয়ে। তো এই ছিল বৃষ্টির দিনে কাঁচা বাজারের সবশেষ তথ্য। ধন্যবাদ আতাউর। আমাদের সহকর্মী আতাউর নিয়ন রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। এবারে পুঁজিবাজার প্রসঙ্গ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসার পরিধি বাড়াতে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রাথমিকভাবে 1 বছরের জন্য হওয়া এই চুক্তির আওতায় সরকারি খাতে অ্যারগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিপণন ও বিতরণে যৌথভাবে কাজ করবে 2 প্রতিষ্ঠান। এদিকে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ডিএসসি। অপরদিকে একই গ্রুপভুক্ত প্রতিষ্ঠান অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ও এএফসি অ্যাগ্রো বায়োটেকের কারখানা উৎপাদন বন্ধ অবস্থায় পাওয়া গেছে। সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শক দল এএফসি অ্যাগ্রো বায়োটেকের কারখানা পরিদর্শন করে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। ডিএসসিতে সূচক বেড়েছে ৪৫ পয়েন্টের বেশি। প্রধান সূচক ডিএসসিএক্স অবস্থান করছে ৫,৮৪৯-এ। বাকি দুটো সূচক ডিএসসিএস ও ডিএসসি 30 সূচকও বেড়েছে যথাক্রমে 3 ও 22 পয়েন্টের বেশি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে প্রায় ১,৬৭০ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর আগে বৃহস্পতিবারও সূচকের ৩৩ পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল ডিএসসির লেনদেন। আর গেল সপ্তাহের শেষ কার্যদিবসে মোট লেনদেন হয়েছিল ১,৪২৮ কোটি টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানিগুলো আগামী 1 বছরের মধ্যে ডিলিস্টিং হবে এমন মন্তব্য দেননি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে বিএসইসি। বৃহস্পতিবার পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন বিএমজিএফ এর অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান বন্ধ কোম্পানি প্রসঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি 1 বছরের মধ্যে এসব কোম্পানি বন্ধ করে দেওয়া হবে এমন বক্তব্য দেননি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি বলেছেন, প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে এ ধরনের কোম্পানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের। ঢাকা স্টক এক্সচেঞ্জ বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে একটি যৌক্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আলোচনার অংশ হিসেবে কার্যক্রমহীন কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময়, যেমন 1 বছরের মধ্যে কার্যক্রমে ফিরে আসার সুযোগ প্রদান করা হতে পারে। অন্যথায় বিদ্যমান আইন, বিধি, লিস্টিং রেগুলেশন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা বিবেচনা করা হতে পারে। প্রায় 8 লাখ টাকা মূল্যের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় না হওয়ায় আমদানিকারককে বাড়তি খরচ গুনতে হচ্ছে 22 লাখ টাকার বেশি। সম্প্রতি হাইকোর্টের এক আদেশ অমান্য করে 2 মাসেরও বেশি সময় ধরে ওই পণ্য আটকে রেখেছে চট্টগ্রাম কাস্টমস। এমন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলছেন, সময় মতো পণ্য ছাড় না হওয়ায় লোকসানের মুখে তিনি। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চলতি বছরের মে মাসে পাকিস্তান থেকে প্রায় 7,95,000 টাকায় 28 টন রক সল্ট আমদানি করে ওয়ার্দা অ্যান্ড জুবায়ের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওই মাসের 4 তারিখ পণ্যটি খালাসের আবেদন করা হলে নানা কারণে আটকে দেয় কাস্টমস। পরে মে মাসের 19 তারিখ পণ্যটির শুল্কায়ন বিলম্বের কারণ জানতে চেয়ে চিঠি দেয় আমদানিকারক। এতেও কোনো উত্তর না পেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। 21 মে উচ্চ আদালত পণ্যটি 7 দিনের মধ্যে খালাসের নির্দেশ দেয়, কিন্তু এই আদেশ বাস্তবায়ন না করে 25 দিন পর 15 জুন আপিল করে কাস্টমস। সেই আপিলও খারিজ হয়ে যায় চলতি জুলাই মাসের 2 তারিখ। কিন্তু এত কিছুর পরেও পণ্যটি ছাড় করা নিয়ে গড়িমসি করছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য খালাস করতে না পারায় 8 মে থেকে এখন পর্যন্ত আমদানিকারককে গুনতে হয়েছে বন্দর ও শিপিং ড্যামারেজ চার্জ বাবদ প্রায় 22.5 লাখ টাকা। তার সঙ্গে আছে 93% ডিউটি ও ভ্যাট। এদিকে প্রতিষ্ঠানটি গেল 2 বছরে 186 টন রক সল্ট আমদানি করলেও এমন বিড়ম্বনায় আগে পড়তে হয়নি বলে জানান এই আমদানিকারক। যখন আমি মে মাসে খালাস করতে যাই, তখন ওরা দাপ্তরিক বিভিন্ন জটিলতা, এই মন্ত্রণালয়, অমুক মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের আইনি জটিলতা দেখিয়ে আমার পণ্যটা খালাসে আটকিয়ে দেয়। এরপরে শুল্ক আইন সেকশন 2 এর সহকারী রাজস্ব কর্মকর্তা মাজাহারুল অনুমতি করতে চাই। পরবর্তীতে আমরা আদালতে শরণাপন্ন হই। আপিল করার পরে আমরা জিতে আসি, উইন হয়ে আসি এবং আপিল ডিভিশন যেটা আমাদের পক্ষে রায় দেয়,
এখনও পর্যন্ত আমরা পণ্যটা খালাস করতে পারি নাই। একই ঘটনা ঘটে দেশের অন্যতম খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বোম্বে সুইটসের সঙ্গেও। গেল 21 এপ্রিল 22 টন পিঙ্ক সল্ট আমদানি করে প্রতিষ্ঠানটি, কিন্তু লবণ নীতির বিষয়টি সামনে এনে প্রায় 2 মাস আটকে রেখে পরে 14 জুন পণ্যটি ছাড়ের অনুমতি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। একই রকম সমস্যায় 2 মাস ধরে আটকে আছে অন্তত 5টি পণ্য চালান। যে কোনো পণ্য আমি অ্যাসেসমেন্ট করে ফেলছি, খালাস করে ফেলবো, এই মুহূর্তে দেখা গেছে কি কাস্টমার্সদের কোনো যেমন এআইআর শাখা তারা লক করে বসে থাকেন। পরবর্তীতে অনেক দেন দরবার অনেক কিছুই করার পরে হাইকোর্ট করা হইলো, রিট করা হইলো, কাস্টম তারপর ছাড়তেছে না। আমার এই পণ্যটা এক্সামিন একবার হয়েছে, যদি বলি যে আপনি পণ্যটা আমাকে খালাসখালি দেখে দেন, তারপরও তারা রাজি হচ্ছে না। কিন্তু এই যে আমি রেভিনিউ দিয়ে এখানে আটকে আছি, আমার ড্যামারেজ আসতেছে, আরও 4-5 দিন 7 দিন সময় লাগতেছে, সেগুলি দায়িত্ব কে বহন করবে? এদিকে কাস্টমস বলছে লবণ নীতি অনুসরণ করেই প্রাপ্যতা সনদ চাওয়া হয়েছে। তবে কাস্টমসের নথি বলছে এই ঘটনার পর তড়িঘড়ি করে রক সল্ট ও পিঙ্ক সল্টের বিষয়টি লবণ নীতিতে সংযুক্ত করতে এনবিআরকে চিঠি দেয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কিছু নির্দেশনা দেওয়া থাকে, সেই নির্দেশনাগুলো ফলো করেই করতে হয়। তো সেই জায়গাগুলোতে যখন করতে যাওয়া হয় তখন একটু ডিলে হয়। আমাদের আমদানি নীতি আদেশে খাবার লবণের কথাটা বলা হয়েছে, বাট রক সল্টের বিষয়ে আসলে এটা ক্লারিফিকেশন এটা নেই। সেই জায়গাটাই আসলে একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়, এবং সেটা ক্রিয়েট হওয়াতে এটা পরবর্তীতে এটা এসে মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিস পর্যন্ত এই বিষয়টা এটা গড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি নীতির কথা বলে কাস্টমসের এই দীর্ঘসূত্রিতায় তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দরে বাড়ছে পণ্যজট। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দর্শক, বিরতির পরে আমরা ব্যাংক পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সঙ্গে থাকবেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান। দেখছেন স্টার বিস্টুডে, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন স্টার বিস্টুডে। দর্শক, ব্যাংক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান। স্বাগত আপনাকে। প্রথমে যে প্রসঙ্গে আসতে চাই, বর্তমানে বাংলাদেশের যে ব্যাংক খাত পরিস্থিতি, গ্রাহকদের আস্থার সংকট দেখা যাচ্ছে, খেলাপি ঋণ পরিস্থিতি খুবই বেগতিক, এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সময়ে করার কথা ছিল, সেটা এখন পর্যন্ত খুব একটা আগানো যায়নি। সব মিলিয়ে আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমান ব্যাংকের পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা বললেন সংস্কার কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের সময় করার কথা ছিল, যেটা এখন পর্যন্ত হয়নি। সংস্কার কার্যক্রম তো আসলে ব্যাংকের এটা একটা চলমান প্রক্রিয়া, এবং সেটা কিন্তু 1990 সাল থেকেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু 1990 সালে আমরা কি পেলাম? 1990 সালে আমরা পেলাম ঋণ ক্লাসিফিকেশন পদ্ধতি। তখন থেকে শুরু হলো খেলাপি ঋণের, আপনার খেলাপি ঋণগুলোকে আলাদা করা, খেলাপি নন খেলাপি এগুলি বের করা। তারপরে 96 দশকে 90 দশকের মাঝামাঝি বা শেষার্ধে এসে ওয়াহিদুদ্দিন মাহমুদ কমিশন নামে একটা ব্যাংক কমিশন করা হয়েছিল। সেখানে তাদের বেশ কিছু কাজ ছিল। তারা তখনকার পরিস্থিতি অনুযায়ী তখন ব্যাংকের সংস্কারের জন্য তারা বেশ কিছু সুপারিশ প্রণয়ন করেছিল, সরকারের কাছে জমা দিয়েছিল, বাস্তবায়নের জন্য তাগাদা দিয়েছিল। কিন্তু সেগুলো মানে কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। এইভাবে কিন্তু এটা এখন পর্যন্ত ব্যাংক সংস্কার, আমার দৃষ্টিতে ব্যাংকের সংস্কার একটা সবসময় হওয়া উচিত। এটা অন্তর্বর্তীকালীন বা নির্বাচিত সরকারের বিষয় নয়। ব্যাংক হলো দেশের, বাংলাদেশের মতো দেশের অর্থনীতির একটা হৃৎপিণ্ড, এবং বাংলাদেশে বিশেষ করে আপনি দেখুন ব্যবসা বাণিজ্যে টাকা যোগান দেয় কারা? ব্যাংকাররা। অ্যাকচুয়ালি যেখানে টাকা যোগানের দায়িত্ব ছিল পুঁজিবাজারের, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটটা সেইভাবে এখন পর্যন্ত ডেভেলপ করতে পারেনি, ডেভেলপ হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। এটার জন্য অনেক ধরনের কারণ জড়িত আছে, এটার জন্য এককভাবে কেউ দায়ী না। ঠিক তদ্রূপ আমি বলবো যে ব্যাংকের আমার দৃষ্টিতে এটা একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো সময় ব্যাংকের সংস্কার এটা করা যায়, এবং ব্যাংকের সংস্কার কার্যক্রম এটা এখন আমাদের জন্য মানে ফরজ হয়ে দাঁড়িয়েছে, সত্যি কথা বলতে গেলে।
আপনি যেভাবে যেমনটা বললেন যে বাংলাদেশে আসলে বিশ্বের অন্যান্য দেশে যেটা আমরা দেখি যে পুঁজিবাজার একটা শক্ত অবস্থানে থাকে এবং অর্থনীতিতে যে ক্যাশটাকে পুশ ইন করা সেটা পুঁজিবাজার থেকে সেই অর্থের যোগানটা আসে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত সেই বিকল্পটা তৈরি হয়নি। ব্যাংক খাতের উপরে সরকার থেকে শুরু করে বেসরকারি খাত ব্যাংক খাতের উপরে নির্ভরশীল। তো এই যে একটা বলা যায় অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের, আমরা বিকল্প কোনো পথ তৈরি করিনি এখন পর্যন্ত, সেই ব্যাংক খাতের কেন এত লুটতরাজ হলো, সেই ব্যাংক খাতের কেন এত দুরূহ অবস্থা? এটা কেন, এই কেনর জবাব তো আসলে দিবে কারা? এই জবাব কি ব্যাংকাররা দিবে নাকি নিয়ন্ত্রকরা দিবে? আপনি যদি মানে যাকে আপনি পাহারাদার নিযুক্ত করেছেন, পাহারাদার যদি আপনার ঘরের পাহারা ঠিক মতো না দেয় তো তাকে আপনার আটকাবে কে? সেই ঘরের নিরাপত্তা কে দেবে? আমাদের ব্যাংক খাতের হয়েছে এই অবস্থা। বিশেষ করে ব্যাংক খাতটা চরম দুর্যোগের মুখে পড়েছে, যেটা আমাদের সাবেক গভর্নর যিনি মানে অন্তর্বর্তীকালীন সময় ছিলেন ডক্টর আহসানিজ মনসুর সাহেব, উনি বলেছিলেন যে কথাটা, উনি একটা কথা বলেছিলেন যে বিশ্বে কোথাও এত বড় ব্যাংক ডাকাতি আর হয়নি, বাংলাদেশে যেটা হয়েছে। তখন আসলে আমার এগুলি দেখার দায়িত্ব। বাংলাদেশে তো ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে কারা? বাংলাদেশে ব্যাংক নিয়ন্ত্রণ কিন্তু দুই জায়গার থেকে হচ্ছে। সরকারি ব্যাংকগুলো হচ্ছে মানে ব্যাংকগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু কাগজে কলমে আছে বাংলাদেশ ব্যাংকের, কিন্তু সরকারি ব্যাংকগুলোর মালিকানা যেহেতু সরকারের কাছে, সেগুলা ব্যাংকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু ব্যাংক নিয়ন্ত্রণের জন্য অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামে আলাদা একটা ডিভিশন সৃষ্টি করে সেখানে একজন সচিব নিয়োগ দিয়ে ওনারা নিয়ন্ত্রণ করতেছেন একভাবে। বাংলাদেশ ব্যাংক করতেছে নিয়ন্ত্রণ। এখন প্রায় বেসরকারি ব্যাংকগুলো অবশ্য সরকারি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সরকারি ব্যাংকগুলো তো আসলে শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থায় আছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক খাতের এই দুরবস্থার জন্য তো আসলে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আমি মনে করি কিছুটা হলো দায়ী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সেই স্বায়ত্ত শাসনটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এবং নিয়ন্ত্রণের বাইরে রাখা সম্ভব হয়নি কেন্দ্রীয় ব্যাংকে। আরেকটা প্রসঙ্গে আসতে চাই, বাংলাদেশে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণে খেলাপি ঋণ, এবং এই খেলাপি ঋণ আদৌ আদায় করা সম্ভব হবে কিনা সেটারও একটা অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা সম্প্রতি দেখতে পেলাম। আমাদের একটা প্রতিবেদনও আজকে হয়েছে প্রিমিয়ার ব্যাংক নিয়ে। প্রিমিয়ার ব্যাংকের যে সাবেক চেয়ারম্যান ইকবাল ও তার পরিবারের যে অনিয়ম বা তারা যে পরিমাণে লুটতরাজটা করেছে, তো এই সব অভিযোগ আসলে কেন এখন তৈরি হচ্ছে? কেনই একটা ব্যাংক থেকে সেই ব্যাংকের চেয়ারম্যান তার পরিবার সহকারে এই দুর্নীতি করার সুযোগটা আসলে কিভাবে পেল? আমি যদি আপনাকে প্রশ্ন করি, একটা পরিবার থেকে সর্বোচ্চ কতজন বোর্ডে থাকতে পারে, এটা যদি নির্ধারণ আপনি যদি মানে অনিয়ন্ত্রিত করে দেন। এক সময় তো ব্যাংক কোম্পানি আইনে ছিল যে এক পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক থাকতে পারবে না, কিন্তু এটা ক্রমান্বয়ে শিথিল করতে করতে 4 জন 5 জন 4 জন কাগজে কলমে 4 জন পর্যন্ত পরিচালককে অ্যালাউ করা হলো, এক পরিবারে 4 জন। এবং সে 4 জনের সময়ও দেখা গেল যে 4 জন কেন 6 জন 7 জনও এক পরিবার। তার মানে কি এটা পারিবারিক। প্রিমিয়ার ব্যাংকের কথা আপনি রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন। প্রিমিয়ার ব্যাংকটা তো আসলে বলা চলে যে ইকবাল সাহেবের একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে এটা কাজ করেছে। প্রিমিয়ার ব্যাংকের যে কোনো ব্যাপারে আপনি দেখেন বোর্ডে কে ছিল, বোর্ডে উনি মানে প্রতিষ্ঠাকালীন সময় থেকে উনি চেয়ারম্যান ছিলেন। উনি বোধহয় সর্বশেষ 2024 বা 25-এ এসে ওনার ছেলের কাছে চেয়ারম্যানশিপ হস্তান্তর করে উনি সরে যান, কিন্তু এর আগ পর্যন্ত উনি চেয়ারম্যান ছিলেন। ওনার স্ত্রী ছিল, ওনার ছেলে, ওনার মেয়ের জামাই, কে না ছিল, ওনার পরিবারের সবাই ছিল পরিচালক। তো পরিচালক যদি এতগুলি পরিচালক যদি এক জায়গা থেকে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেখানে কোনো অনিয়ম হলে অনিয়মটা রোধ করবে কে? আমি এই জন্য বললাম যে পাহারাদার যদি বিশ্বস্ত, পাহারাদার যদি পাহারার কাজটা ঠিকমতো না করে, তাহলে আপনার সেই যে জিনিস পাহারা দিচ্ছে এটা নিরাপত্তা কোথায়? অর্থাৎ পর্ষদ গঠনে সেই আইনের বাধ্যবাধকতাটা ফিরিয়ে আনাটা দরকার, এমনটাই কি অবশ্যই না। পর্ষদ গঠনের মধ্যে আপনার এটা তো সত্যি কথা বলতে কি, পর্ষদে এক পরিবারে 1 জন বা 2 মানে সর্বোচ্চ 2 জন, এর বেশি তো আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি আমি, একজন থাকলেই ভালো এবং স্বতন্ত্র পরিচালক বলে একটা
পরিচালক আছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা শেয়ার হোল্ড করে না, তাদের কোনো মানে ব্যাংকের ইসেতে তাদের মানে ব্যাংকের কার্যক্রমের মধ্যে তাদের কোনো মানে ইন্টারেস্ট নাই, ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট থাকে না। স্বতন্ত্র পরিচালকের সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি, এবং সেখানে কিন্তু নির্মোহভাবে সেখানে এবং নিরপেক্ষভাবে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে, এবং তাদেরকে নিয়োগ দিতে হবে অভিজ্ঞ ব্যাংকে যারা অভিজ্ঞ। কারণ আপনি এটা যদি লক্ষ্য করেন বর্তমানে ব্যাংকে কিন্তু ব্যাংক ব্যবস্থাপনায় অভিজ্ঞতার একটু ঘাটতি দেখা দিচ্ছে। কারণ সিনিয়র ব্যাংকাররা ক্রমান্বয়ে বয়সের কারণে হোক, একটা বয়সের লিমিটেশন আছে সবারই, তো সিনিয়র ব্যাংকাররা আস্তে আস্তে সরে যাচ্ছে, সেই জায়গায় নতুনরা উঠে আসছে। তো সুতরাং আমি মনে করি যে অভিজ্ঞ ব্যাংকারদের যদি পর্ষদে বা নীতি নির্ধারণীতে রাখা হয় তাহলে তাদের একটা ভূমিকা তারা রাখতে পারে তাদের অভিজ্ঞতার আলোকে। এবং আরও হলো যে আপনার বিশেষ করে হিসাব রক্ষক মানে চার্টার্ড অ্যাকাউন্টস যারা বোঝে, ফান্ড ম্যানেজমেন্ট যারা বোঝে, ট্রেজারি যারা বোঝে, এই জাতীয় লোকদেরকে কিন্তু পর্ষদে রাখা উচিত। কিন্তু যে জিনিসটা আমাদের দেশে হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নামে দেখা যাচ্ছে যে মনে করেন যে প্রিমিয়ার ব্যাংকের যে এক্সাম্পলের যদি আমি দেই, দেখা গেল যে ইকবাল সাহেবের ভাই বন্ধুরাই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নামে সেখানে। তো সুতরাং ওনার ফ্যামিলির হলো 5-7 জন, ভাই বন্ধু মিলে আরও 3-4 জন, সব কিছু মিলে তো বোর্ডের সবটাই ওনারা। এই যে চেয়ারম্যান ইকবাল সাহেবের পুরো পরিবারের মাধ্যমে যে লুটতরাজটা হয়েছে প্রিমিয়ার ব্যাংকে, এই অর্থাৎ একটা ব্যাংকের অর্থের যোগানটা তো আমানতকারীদের মাধ্যমেই আসে, অবশ্যই। এবং এই যে খেলাপি ঋণ এই ব্যাংকটির এবং যে লুটতরাজ এই ব্যাংকের মাধ্যমে হয়েছে, এই অর্থের দায়ভারটা আসলে এখন কার ঘাড়ে যাবে, কে নেবে এই দায়? এই অর্থের দায়ভার আমি ব্যক্তিগতভাবে বলবো এই অর্থের দায়ভার পর্ষদের উপর দিতে হবে সরাসরি। এবং ব্যাংক ম্যানেজমেন্টের যদি কোনো দুর্বলতা থেকে থাকে, ব্যাংক ম্যানেজমেন্টের কিছু না কিছু জায়গায় ক্ষেত্রে হয়তো তাদের কোনো সহযোগিতা বা যোগসাজশ থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর। বাট ব্যাংক ম্যানেজমেন্ট, এখন ম্যানেজমেন্টের ব্যাপারটা হলো কি, ওরা করে চাকরি। এখন একটা চাকরিজীবী মানুষ তার চাকরির নিরাপত্তা বা চাকরির রক্ষা করার জন্য হলেও অনেক সময় অনেক কথা শুনতে হয়, কিন্তু এটা সব কিছুরই সীমা আছে। আপনি আপনার নিজের আপনাকে সামনে যদি এটা আগুন ধরিয়ে দেওয়া হয় এবং যদি হুকুম করা হয় যে সে ইকবাল সাহেবের কথা মনে করেন, ইকবাল সাহেব হুকুম দিল আমাকে, আমি চাকরি করি, যে তুমি এখানে হাত দাও, আমি জানি যে এখানে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে, আমি আহত হব, তো আমি কি জেনে শুনে সে আগুনে হাত দেবো? সুতরাং সেই ম্যানেজমেন্টেরও সেখানে তার বিবেক বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা সব কিছুই লাগানো উচিত ছিল। যদি একটু আমি আস্থার প্রসঙ্গে আসি, আমি একজন গ্রাহক হিসেবে যদি আমার অর্থের নিরাপত্তার জন্য আমি একটা ব্যাংকের কাছে যাব, আমি এই আস্থায় আমি সেখানে টাকা রাখবো যাতে আমার টাকাটা নিরাপদে থাকে। তো এখন আমরা এর আগে দেখলাম সম্মিলিত যে 5টি ইসলামী ব্যাংককে একীভূত করা হয়েছে, সেই 5টা ব্যাংকের দুরূহ অবস্থা, এখন প্রিমিয়ার ব্যাংকের নাম সামনে চলে আসলো ঋণ খেলাপির। তা আমি যে আমানতকারী, আমার যে বিশ্বাসটা ভঙ্গ হলো, এর দায়ভারটা আসলে এখন সম্মিলিতভাবে এটা ব্যাংকারদের নিতে হবে এবং লুটেরাদের নিতে হবে। যারা লুটপাট করেছে তাদেরকে, কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে কি, আমাদের দেশে আপনার জিনিস খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন তো, আপনি 55 বছর হলো 56 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, কোনো ঋণ খেলাপির কি কোনো শাস্তি হয়েছে আজ পর্যন্ত? বলেন আমাকে, একটা এক্সাম্পল দিতে পারবেন? কোনো দৃষ্টান্তমূলক হয়নি এখন। দৃষ্টান্তমূলক একমাত্র বলতে পারি আমরা ওই যে ক্ষুদ্র কৃষি ঋণ গ্রহীতা, তাদের কোমরে দড়ি বেঁধে আমরা থানায় নিয়ে যেতে পারি, তাদেরকে মামলা দিয়ে 2 বছর 1 বছরের জেল দিতে পারি, কিন্তু এদের কাছে কয় টাকা পাওনা থাকে ব্যাংকের টাকা তো আটকে আছে কর্পোরেট গ্রাহক। আপনি আলাপের মধ্যখানে এক পর্যায়ে বলেছিলেন যে ঋণ খেলাপের ভারে জর্জরিত, আপনি কি জানেন, এবং আদায় অনুষ্ঠিত, আপনি কি এই জিনিসটা জানেন যে বাংলাদেশে এখন ঋণ খেলাপির বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 5,87,000 কোটি টাকার উপরে, যেটা আপনার বাংলাদেশ ব্যাংকের তো হিসাব অনুযায়ী 33% কাছাকাছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ শতকরা হিসাবে যদি আমি বলি প্রায় 40%, নিয়ারলি 40% কাছাকাছি হবে। কারণ এখনও অনেক ঋণ কার্পেটের নিচে আছে, অনেক বিভিন্ন রকমের চিকিৎসা দিয়ে সেগুলোকে মানে খেলা নিয়মিত দেখানো হচ্ছে।
তো সুতরাং এগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে এবং আরও একটা জিনিস আছে যে এর মধ্যে প্রায় এই যে 5,87,000 কোটি টাকা প্লাস যে খেলাপি, এর মধ্যে প্রায় 59 বা 58% ঋণ আদায় অযোগ্য হয়ে গেছে। তো এই টাকাগুলি কার? আমানতকারীদের টাকা। আজকে আমানতকারীদের টাকা নিয়ে আমরা নজর করছি। আপনি পাঁচ ব্যাংকের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যে রেফারেন্স টানলেন, এই সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা কবে ফেরত দেওয়া হবে? তাদের মানে আপনি চিন্তা করেন, একটা লোকের অনেক রকমের সমস্যা থাকতে পারে, চিকিৎসা হতে পারে, ছেলে মেয়ের পরীক্ষা, তারপরে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, বিভিন্ন প্রয়োজনে মানুষ টাকা জমায় কেন? আপৎকালীন সময়ে টাকাটা সে যাতে ব্যাংক থেকে টাকাটা আনতে পারে, এবং ব্যাংকের আগে কেন? নিরাপত্তার স্বার্থে। এবং আপনি কয়েকবারই বলেছেন আস্থার কথা। একটা তো এই দেশে কি ব্যাংকের উপরে কিন্তু আস্থাহীনতা কিন্তু কখনো তেমন একটা ছিল না, যেটা গত বলা চলে 5-6 বছর থেকেই মানুষ আস্থাহীনতায় ভুগছে। ধরেন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি 2017 সালে অবসরে যাই। আমার কাছে অবসরে যাওয়ার পরে আমার প্রতিবেশী পরিচিত জনরা প্রায় আমাকে জিজ্ঞেস করতো, আমার টাকাটা কোথায় রাখলে নিরাপদ থাকবে। তো আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতাম। কিন্তু এখন দেখছি যে সেই পরামর্শগুলো যাদের উপরে আমরা কনফিডেন্স নিয়ে রেখে মানে আমাদের কনফিডেন্স যাদের উপরে ছিল, তারাই সেই কনফিডেন্স আমাদের নষ্ট করে দিল। আমি শেষ একটা প্রশ্ন করতে চাই। এই যে কথা হচ্ছিল, এই যে যেমন ধরেন আমরা যখন ছোট কোনো ঋণ নিতে চাই ব্যাংক থেকে, বা একজন গ্রাহক হিসেবে আমি যখন লোন নিতে যাই, সেখানে আমার নথিপত্র জমা দিতে হচ্ছে, আমার প্রুফ করতে হচ্ছে যে আমি এই ঋণের টাকাটা ফেরত দিতে পারবো। কিন্তু অনেক ব্যাংক এমন রয়েছে যারা নিজেরা ভুয়া কাগজপত্র তৈরি করতে সহায়তা করেছে এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ দিয়েছে। এই বিষয়গুলো আসলে কিভাবে সম্ভব হলো, ছোট করে একটু বলবেন? এটার জন্য ছোট করে বলতে হলে এক কথা বলতে হবে যে আমাদের সহযোগিতা ছিল, সেখানে আমাদের যোগসাজশ ছিল। আমি আমাদের বলতে ব্যাংকারদের বলবো। আমি ব্যাংকারদের যোগ সাজশ ছাড়া এক হাতে তো তালি বাজে না, তালি বাজাতেও 2 হাত লাগবে। এখন আপনি যে কাগজ দিয়েছেন, আপনার কাগজের মানে সঠিকতা যাচাই করার দায়িত্বটা কার ছিল? আমার। আমি কি সেই কাজটা সঠিকভাবে করেছি? করি নাই বলে আজকে এই দুরবস্থা। আমাদের যে খেলাপি ঋণের বিপরীতে যে জামানত যতটুকুই আছে কাগজে কলমে, সেটারও তো হিসাবটা আমার কাছে মনে হয় এটা গোজামিলের হিসাব। যেই জামানতের মূল্য ধরেন আপনার দেখানো আছে আমার কাগজে কলমে খাতাপত্রে যে 10 টাকা ঋণের এগেনস্টে 12 টাকার জামানত আছে, আসলে তো 2 টাকার জামানত নাই আমার। সুতরাং এটার জন্য আমি বলবো যে লুটেরাদের সঙ্গে সঙ্গে আমাদের কতিপয় কিয়দংশ মানে লোকও জড়িত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করছি যে এই ব্যাংক জালিয়াতিগুলোর বিচার হবে এবং সুশাসন ফিরে আসবে। বিচার না করলে, সুশাসন নিশ্চিত না করলে এই গাড্ডা থেকে আমরা বেরোতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যাংক পরিস্থিতি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান। দেখছেন স্টার বি স্টোরে, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন স্টার বি স্টোরে। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,24,182 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,14,093 টাকা। 18 ক্যারেট 1,83,882 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,50,232 টাকায়। গত শুক্রবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,108। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $76 উপরে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেল বিক্রি হচ্ছে $71। গেল সপ্তাহ জুড়ে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় 5%।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দেওয়ায় তেলের দামে এমন ওঠানামা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তি থেকে সরে আসে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। এমন পরিস্থিতিতে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে ইরান সফর করছেন কাতারের মধ্যস্থতাকারীরা। উত্তেজনা বাড়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর এটি সর্বোচ্চ উঠেছিল $126। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ইরানের জ্বালানি তেলে ফের নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। জ্বালানি রপ্তানির ধমনী হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিকল্প রুট নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ তুঙ্গে। জ্বালানি আর বাণিজ্য ব্যবস্থার অন্যতম আরেক প্রণালী মালাক্কা ঘিরে এখনই তৈরি হয়েছে টোল আদায়ের শঙ্কা। বিশ্বের জটিল সরু সমুদ্রপথের মধ্যে একটি মালাক্কা প্রণালী, যে প্রণালীর সবচেয়ে সরু স্থানের প্রস্থ মাত্র 3 কিলোমিটার। ভারত আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই প্রণালী ঘিরে বিশ্বের 1/3 বাণিজ্য হয়। প্রতিদিন এই প্রণালী দিয়ে সরবরাহ হয় 2,30,00,000 ব্যারেল তেল। পূর্ব এশিয়ার অর্থনীতির পাওয়ার হাউসগুলো সচল রাখতে কাজ করে 900 কিলোমিটারের এই ধমনী। ইউরোপ আর মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব এই জলপথের। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় বারবার উঠে আসছে মালাক্কা প্রণালীর নাম। জ্বালানি প্রতিষ্ঠানগুলো বলছে মালাক্কা প্রণালী দিয়ে জাহাজ চলাচলে যে কোনো সময় উঠতে পারে টোল আদায়ের আলোচনা। হরমুজ প্রণালীতে ইরান আর ওমানের অবস্থান মুখোমুখি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব গেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ের বিষয়ে। 60 দিনের জন্য যুদ্ধবিরতির পাশাপাশি এই প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের বিষয়ে দেয়া হয়েছিল নিশ্চয়তা। কিন্তু নতুন করে এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা হয়ে ভেস্তে গেছে সব। বিশেষজ্ঞরা বলছেন এখন মালাক্কা প্রণালী নিয়ে শঙ্কায় আছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টার এনার্জি বলছে যদি হরমুজ প্রণালী দিয়ে টোল আদায়ের কথা ওঠে একই প্রস্তাব আসতে পারে মালাক্কা প্রণালীর ক্ষেত্রেও। এই প্রণালী ঘিরে রেখেছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুর। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের মতোই মালাক্কা প্রণালীতেও পার্শ্ববর্তী দেশগুলোর নিয়ন্ত্রণের শঙ্কা আছে। সারা বিশ্বে মোট সরবরাহ করা পণ্যের 30% হয় মালাক্কা প্রণালী দিয়ে। চীনের জ্বালানি তেলের 80% আমদানি হয় মালাক্কা দিয়ে। সরু জলপথ বিশ্বব্যাপী ব্যবহৃত হয় সমুদ্রপথে বাণিজ্য পরিচালনায়, বিশেষ করে জ্বালানি তেল আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে। বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেলই পরিবহন করা হয় সমুদ্রপথে, যে কারণে মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় জ্বালানি তেল পরিবহনে হরমুজ প্রণালী কিংবা মালাক্কা প্রণালীর গুরুত্ব এত বেশি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।